বাংলাদেশ ২টি ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রে, বাকি দুটি সেন্ট ভিনসেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এ আগামীকাল বাংলাদেশ ম্যাচটি খেলবে অ্যান্টিগাতে, বাংলাদেশ সময় সকাল 6:30টায় শুরু সে ম্যাচ। ফেরদৌস, অ্যান্টিগার পিচটা কেমন? বাংলাদেশ তো এরই মধ্যে সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজে শুধু সেন্ট ভিনসেন্টে খেলেছে, সেখানে বোলিং পিচ মেইনলি। এখানে এই পিচে অলরেডি বিশ্বকাপে 5টা ম্যাচ হয়েছে, গতকালই সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটা হয়েছে। অস্ট্রেলিয়া এখানে গ্রুপ পর্বে একটা ম্যাচ খেলেছে, তো এই পিচটা কেমন? এই পিচটা বলতে গেলে যে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে যে ম্যাচগুলো খেলেছে সেটার সঙ্গে একদম ডিফারেন্ট একটা পিচে খেলতে হবে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে, শুধু একটা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 150 রান করতে পেরেছিল, বাকি সবগুলো ম্যাচে 120 রান করতেও কষ্ট হয়েছে। সে তুলনায় এই যেই মাঠে খেলা হচ্ছে, এই মাঠে এখন পর্যন্ত বিশ্বকাপে যেই ভেন্যুগুলোতে খেলা হচ্ছে সব দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয় এই উইকেটে। আর এখন পর্যন্ত এই উইকেটে দেখা যাচ্ছে যে দলই খেলছে বেশ রান করছে। গতকালকে যেমন সাউথ আফ্রিকা প্রায় 200 রান করেছিল, এবং সেটা তারা করতে গিয়েও যুক্তরাষ্ট্র কিন্তু মানে শেষ পর্যন্ত হাল ছাড়েনি, চেষ্টা করেছে। একটা রাবাদের একটা দুর্দান্ত ওভারে আসলে ম্যাচটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর আগেও দেখা যায় অস্ট্রেলিয়া মাত্র 34 বলের মধ্যে একটা ম্যাচ শেষ করেছে, ইংল্যান্ড মাত্র 19 বলের মধ্যে ম্যাচ শেষ করেছে, স্কটল্যান্ডের মতো টিম 150 তারা করতে গিয়ে মাত্র 13 ওভারে ম্যাচ শেষ করেছে। মানে বোঝা যাচ্ছে এই উইকেটে যদি কেউ রান করতে চায়, তাদের যদি হার্ড হিটার থাকে তাহলে অবশ্যই ভালো রান করতে পারবে। কারণ এই উইকেটে একদম অলমোস্ট আইপিএলে যেরকম উইকেট দেখা গেছে অতটা ফ্ল্যাট উইকেট না হলেও যদি কোনো ব্যাটসম্যানের ইচ্ছে হয় যে এখানে স্ট্রোক প্লে করবে, সে স্বচ্ছন্দে স্ট্রোক প্লে করতে পারবে। আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপে এই এই পিচটা হচ্ছে যেটা যে সেকেন্ড হাইয়েস্ট স্ট্রাইক রেট এখানে সেন্ট লুসিয়ার পর। বাট বোলিংয়ের দিক থেকে যদি আমরা বলি, এটা কি পেসারদের জন্য বেটার নাকি স্পিনারদের জন্য? এটা কালকে ওই ম্যাচের শুরুতে প্রথমে মনে হয়েছিল স্পিনার হয়তো বা সাহায্য পাচ্ছে, কিন্তু যতই সময় গড়িয়েছে তত দেখা যাচ্ছে যে স্পিনার নয়, পেসাররা সাহায্য পাচ্ছে। বলতে মানে এক্সপ্রেস গতির পেসার সাহায্য পাচ্ছে এটা নয়, যে এই বলারের হাতে স্কিল বলতে ভারসাম্য আনছেন, যে এই বলটা আমি বাউন্স করছি, এই বলটা স্লোয়ার দিচ্ছি, এই বলটাতে আমি গতির ভেরিয়েশন আনছি। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের দলের, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজ যে ধরনের বোলিং করে, তার মতো বলারের জন্য এই উইকেটে কিছুটা সাহায্য পাবেন না, মানে তিনি বেস্ট, তার পক্ষে সবচেয়ে ভালো করা সম্ভব। এই উইকেটে আসলে পেসাররা বা স্পিনার সেই ধরনের সাহায্য পাচ্ছেন না। একজন বোলারের যে স্কিলের যে দক্ষতা বা তার যে ভেরিয়েশন, সেটা যার যত বেশি তার পক্ষে যে সবচেয়ে ভালো। কারণ কালকে নরকিয়ের মতো বলারকেও কিন্তু সাউথ আফ্রিকার, যুক্তরাষ্ট্র, ইউএসের ব্যাটসম্যানরা অবলীলায় ছক্কা মেরেছেন। তাবরেজ শামসির মতো একজন যে বাঁহাতি স্পিনার, বাঁহাতি লেগ স্পিনার, মানে যাদের বল রিড করা খুব কঠিন, তাকেও 1 ওভারে 22 রান নেওয়া হয়েছে। সেখানে রাবাদার মতো বলার জাস্ট যেটা করেছেন, বলের গতি তার নর্মালি 85-84 থাকে, উনি 70 এনেছেন, কোনোটা হচ্ছে অফ স্টেমের প্রায় ওয়াইডের কাছে বল করেছেন। অর্থাৎ ভেরিয়েশনের মাধ্যমে ম্যাচটা উনি চেঞ্জ করে দিয়েছেন। তো এদিক থেকে বাংলাদেশের একটা সুবিধা হচ্ছে বাংলাদেশ দলে মুস্তাফিজ আছে, মুস্তাফিজের বলিংটা বেশ ব্যবধান করে দিতে পারে। বাংলাদেশের সাকিবও তার দেখা যাচ্ছে গতির মধ্যে তারতম্য আনতে পারেন না, 130-এ বল করে আবার একটা বল 105-এও বল করতে পারেন, তার হাতে ইয়র্কার আছে। এই দিক থেকে বলা যায় যে এই উইকেটে পেসাররাই বেটার করবে। তবে এর মধ্যে একটা কথা থেকে যায়, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপটা একটু লফ সাইডেড। প্রথম দুজন ব্যাটসম্যান হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান, আর এরপরে বাঁহাতি ব্যাটসম্যান আস্তে আস্তে হচ্ছে 7 নম্বর মেথোয়েড, এবং মেথোয়েড খুব একটা ফর্মে নেই। ফলে টপ অর্ডারে এই দুইজন ব্যাটসম্যানকে যদি আউট করা যায়, বেশ বড় একটা সময় বাংলাদেশ ডানাতি ব্যাটসম্যানদের পাবে। আর ডানাতি ব্যাটসম্যান পেলে যেটা হবে, বাংলাদেশের সাকিব আল হাসান আছেন, রিশাদ আছেন, এই দুজন স্পিনারকে দিয়ে মাঝের ওভারে যদি ম্যাচটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বাংলাদেশের জন্য বেশ ভালো একটা সুযোগ। আচ্ছা ফেরদৌস, আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার বাঁহাতি দুজন ওপেনারই বাঁহাতি, সেক্ষেত্রে ইংল্যান্ড অলরেডি, যেটা বাঁহাতি হলে বাংলাদেশের যেটা প্রথম চিন্তা আসে যে হয়তো একজন অফ স্পিনার যেটা নিয়ে ম্যাচ আপের চেষ্টা করে, ইংল্যান্ড অলরেডি সেটা করেছে, খুব একটা কাজে দেয়নি। মঈন আলীর পর উইল জ্যাক্সকে এনেছিল, বেশ মার খেয়েছেন তিনি। তো কালকে যদি আপনাকে ইয়ে করে, সেক্ষেত্রে অফ স্পিনার হিসেবে শেখ মেহেদি বা ওইদিকে বাঁহাতি পেসার হিসেবে, যেহেতু ওদের ডানাতি ব্যাটসম্যান, মিডল ডানাতি ব্যাটসম্যান অনেক বেশি আছে, সেক্ষেত্রে বাঁহাতি পেসার হিসেবে শরীফুলের, এদের কারো চান্স আপনি দেখেন কি? যদি কোচ চন্ডিকা হাথুরুসিংহ অলরেডি বলে ফেলেছেন যে সম্ভবত তিনি আনচেঞ্জ একাদশ নিয়ে নামবেন, কিন্তু আবারও বাংলাদেশ দলে কিন্তু বাঁহাতি ডানাতির এই কম্বিনেশন সবসময় খেয়াল করে, যে একজন বাঁহাতি ব্যাটসম্যান থাকলে সাকিবকে আর বোলিংয়ে দেখা যায় না প্রায়। সেক্ষেত্রে দুজন বাঁহাতি ব্যাটসম্যান দেখার পর বাংলাদেশ ডানাতি একজন অফ স্পিনারকে নিবে না, এটা জোর করে বলা যাচ্ছে না। আবার
যেটা ইংল্যান্ড পারেনি, উইল জ্যাক্স এবং মঈন আলী কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্নারকে আউট করেছিলেন, কিন্তু তার আগে কিছু রান দিয়েছেন। কিন্তু মঈন আলী বা উইল জ্যাক্সের সঙ্গে শেখ মেহেদীর যে পার্থক্য, শেখ মেহেদী অনেক জোরের উপর বল করতে পারেন, লাইন লেন্থ মেনটেন করে স্টাম্পের বলে বাইরে থেকে বলটা ভেতরে ঢোকাতে পারেন, মানে যেটাকে যদি দুসরা বলা যাবে না, কিন্তু সোজা বল, তার সোজা বলটা বেশ কার্যকর। তো ওয়ার্নারের ক্ষেত্রে দেখা যায় যে তিনি কাট করতে পছন্দ করেন। আর ট্রাভিস হেড ইদানিং স্পিনে বেশ ভালো করলেও তার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তিনি ওই যে স্টাম্পের বল কাট করতে গিয়ে বেশ মাঝে মাঝে ঝামেলা পড়েন। সেক্ষেত্রে মেহেদীকে নিয়ে একটা জুয়া খেলায় যায়। আবার বাংলাদেশ এই বিশ্বকাপে মেহেদীর অভাবটা পূরণ করার চেষ্টা করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ আসলে চমকে দিয়েছেন। তার অনেক দিন ধরে তিনি বোলিংয়ের মধ্যে নেই, কিন্তু মাঝে মাঝে বিপিএলে একটু হাত ঘুরান। তিনি কিন্তু বিশ্বকাপে তার প্রত্যাশার চেয়ে বেশ ভালো বোলিং করেছেন। কিন্তু ট্রাভিস হেড যে ফর্মে আছেন, বা অস্ট্রেলিয়া দলের স্পিনের এগেনস্টে সবচেয়ে ভালো ব্যাটসম্যান যদি বলা হয়, ম্যাক্সওয়েল তো ফর্মে নেই, ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে যদি বলি তাহলে ডেভিড ওয়ার্নার। তো মাহমুদুল্লাহকে ডেভিড ওয়ার্নারের সামনে পাঠিয়ে দেওয়া প্রথম ওভারে এত বড় রিস্ক নেওয়াটা কি ঠিক হবে কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন রাখা উচিত। ফলে আমার কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তাহলে আমি অন্তত এই ম্যাচে শুধুমাত্র এই দুই ওপেনারের জন্য আমি শেখ মেহেদীকে নিতাম। কারণ টি-20 অ্যাকচুয়ালি আসলে কিছুটা হলো ম্যাচ আপের, হ্যাঁ, এবং দুজন ব্যাটসম্যানকে যদি আটকানোর জন্য আমার একজন বলারের দরকার, আমি 4 ওভার বোলিং করবো না, মাত্র 2 ওভার বোলিং করবো, কিন্তু এই অন্তত দুইজনে অন্তত একজনকে আউট করবো। এই প্ল্যান নিয়েও যদি আমি নামি, তাহলে আমি শেখ মেহেদীকে নিয়ে ইউজ করতে পারি। কারণ মনে রাখতে হবে, সেদিন মঈন আলী মার খেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন। সো শেখ মেহেদীকে নিয়ে যদি আমি সেই গ্যাম্বেলটা করতে পারি যে হ্যাঁ, এই প্রথম ওভারে হয়তো 12 রান হবে, কিন্তু দ্বিতীয় ওভারে 2টো 4-এর পরে কিন্তু ঠিকই আমি শেখ মেহেদী একটা উইকেট যদি এনে দিতে পারেন, তাহলে মানে এবারে আইপিএলে ট্রেভিস হেড যা দেখিয়েছেন, ট্রেভিস হেড বা ওয়ার্নারকে যদি আউট করার জন্য আমি 20 রান খরচ করতে পারি, এটা খুব একটা কস্টলি হবে বলে আমার মনে হয় না। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।